আসসালামু আলাইকুম। প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ নিধন অভিযান চলছে, অথবা আওয়ামী লীগ নেতাদের অবৈধ যে অট্টালিকা গড়ে উঠেছে সেগুলো ধ্বংসের অভিযান চলছে। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বুলডোজার অভিযান শুরু হয়েছে এটা এখনও থামেনি। কেবল রাজধানীর ধানমন্ডি ৩২ নাম্বার নয়, এটি এখন সারা দেশে আওয়ামী লীগের বড় বড় হাই ভোল্টেজ নেতাদের বাড়িকে গুড়িয়ে দিচ্ছে। এখন পর্যন্ত আমরা জেনেছি ভোলার তোফায়েল আহমেদ এবং আমির হোসেন আমু, রাজশাহী শাহরিয়ার আমাদের যিনি মন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী তার বাড়ি, কুষ্টিয়ার মাহবুবুল আলম হানিফের বাড়ি এবং খুলনা সহ বা সেরনিয়াবাদ অথবা আবুল হাসনাত আবদুল্লাহ, তাদের প্রত্যেকেরই বাড়িঘর আগুন জ্বালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। কেবল শেখ হাসিনা নয়, তার আগুনে পুড়ল আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বাড়িঘর। জানা গেছে ৫ আগস্টের পর যেসব বাড়িঘর বেঁচে গেছে এবার সেগুলো আক্রান্ত হয়েছে। প্রশ্নটা হলো, এই বাড়িঘরগুলো হঠাৎ করে আক্রান্ত হলো কেন? গতকালকে শেখ হাসিনা ভারতে বসে ভার্চুয়ালি যে বক্তব্যটি দিয়েছে এটা জনগণের মধ্যে আরও বেশি ক্ষোভের সৃষ্টি করেছে। দুটো কারণ। দেশের মানুষ মনে করেছিল শেখ হাসিনা হয়তো এ যাত্রায় ক্ষমা চাইবে তার কৃতকর্মের জন্য, কিন্তু আমরা দেখলাম শেখ হাসিনার পুরো বক্তব্যটি খেয়াল করে যে তিনি তার ফিরিস্তি, তার গুণগান এবং তার দলের উপর হওয়া নির্যাতনের বর্ণনা দিয়েছেন, পাশাপাশি তিনি দেশের মানুষকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন। কোথাও এতটুকু বলেননি যে ছাত্র জনতাকে হত্যার দায়ে তিনি ক্ষমা চাইছেন। প্রশ্ন হলো, তিনি কি সুস্থ মানুষ নাকি তিনি অসুস্থ? কেন তিনি এই দেশের জনগণের কাছে এতটুকু সরি বলতে পারেননি? ২০০০-এর অধিক ছাত্র জনতা প্রাণ দিল জুলাই অভ্যুত্থানে, অর্ধ লক্ষ আহত হলো, পঙ্গুত্ব বরণ করলো, অসহায় হলো অনেকেই চোখ হারিয়ে। তাদের ব্যাপারে কি তিনি এতটুকু দরদ তার কণ্ঠে দেখাতে পারতেন না, ক্ষমা চাইতে পারতেন না? করেননি। এরপরই আমরা দেখলাম ধানমন্ডির দিকে যখন সবাই মার্চ শুরু করলো, হাতুড়ি শাবল দিয়ে যখন দেয়ালকে ভাঙার কাজটি শুরু করলো, তারপর এলো আইনশৃঙ্খলা বাহিনীর বাধা, তারপর এলো সেই বাধা উপেক্ষা করে প্রথমে ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর, পরবর্তী সুধা সদন ভাঙচুর এবং আগুন লাগানোর ঘটনা। তারপরে ঘটল একে একে গভীর রাত থেকে সারা দেশে আওয়ামী লীগের বড় বড় নেতাদের বাড়ি ভাঙচুরের কাজটি। খুলনাতে ভাঙা হয়েছে, চট্টগ্রামে ভাঙা হয়েছে, ভোলাতে ভাঙা হয়েছে, বরিশালে ভাঙা হয়েছে, ঝালকাঠিতে ভাঙা হয়েছে, রাজশাহীতে ভাঙা হয়েছে। মানে দেশের প্রতিটি স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এবং দেখা গেছে দিন যখন গড়িয়ে এলো, অর্থাৎ রাত পেরিয়ে দিন, তখন দেখলাম বিভিন্ন জায়গায় বেকু বুলডোজার দিয়ে বাড়ি ভাঙচুরের কাজটি চলেছে। কিন্তু এই কাজটি ৫ অক্টোবরের পর বন্ধ ছিল। এটা আবার নতুন করে শুরু হয়েছে। কারণ দুটো। এক, এখানে কিন্তু জামায়াত এবং বিএনপি জড়িত না। জড়িত কারা? এই দেশের বিক্ষুব্ধ জনতা, যারা মনে করছেন যে বিএনপি এবং জামায়াত মিলে আওয়ামী লীগকে রক্ষা করতে চেয়েছে। তাদের ক্ষোভটা এবার আশ্রয় পড়েছে এই বাড়িগুলোর উপরে, যদিও এই নেতারা অনেকেই পালিয়ে রয়েছে। আবারও বলছি কথাটা, বিএনপি এবং জামাতে যারা কর্মী রয়েছেন তারা দেখলেন যে আমাদের রাজনৈতিক দলগুলো তো তলে তলে শত্রুদের সাথে সম্পর্ক বজায় রেখে চলছে, তাদের সাথে প্রেম রিলেশনটা ধরে রেখেছে। অর্থাৎ আমরা জনগণ রাস্তায় মার খাবো, জেলে যাব, পালিয়ে বেড়াবো, আর নেতারা আত্মীয়তার বন্ধনে হোক কিংবা গোপনে বাণিজ্যিক সম্পর্কের কারণে হোক এরা এই রিলেশন ধরে রাখবে, এটা তো হতে পারে না। তাই জনগণ এবার নিজেই রাস্তায় নামলো, কোনো নেতার নেতৃত্ব বা নির্দেশ ছাড়াই। তারা নিজেরাই এই কাজগুলো সমাধান করলেন। এতে করে দুটো বার্তা গেল রাজনৈতিক উচ্চ মহলে। এক, ২৪-এর পর নেতা কর্মীরা কোনো দলের আনুগত্যের মধ্যে নেই,
তারা নিজেরা তাদের ভালো মন্দটা বুঝতে শিখে গেছেন। তাদেরকে আপনারা চাইলে আপনাদের মতো আর কন্ট্রোল করতে পারবেন না। 2, আপনারা নেতাদের সাথে যতই প্রেম করেন, কর্মীরা এখন আর আপনাদের নির্দেশ মানার অপেক্ষায় থাকবে না। যখন তাদের কাছে মনে হবে এটা ঠিক এটা ব্যাঠিক, তারা নিজেদের কাজটা নিজেরাই করবে। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগ তারা 6 মাসে, মানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর 6 মাসে তারা ধরে নিয়েছিল এই সরকার স্বাভাবিক হয়ে আসছে, এই সরকারের ভেতরে অভ্যুত্থানের স্পিরিট বা বিপ্লবের স্পিরিট স্তমিত হয়ে আসছে। এবার রাজনীতি তারা অ্যাক্টিভ হবে। যেমন তারা ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারি জুড়ে তারা নানান রকম কর্মসূচি দেবে। ব্যাস, এবার বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে তার সমুচিত জবাব দিয়ে দিয়েছে। অর্থাৎ এই দেশে আওয়ামী লীগকে আর কোনোভাবেই কোনো কর্মসূচি পালন করতে দেবে না ছাত্র সমাজ। এটা জামায়াত বিএনপির কর্মসূচি না, এটা হলো ছাত্র জনতার। কালকে আমরা কি দেখলাম, আমেরিকা এবং ফ্রান্স থেকে ইলিয়াস এবং পিনাকি আর বাংলাদেশের 2-1 সমন্বয়ক তারা ঘোষণা দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কোনো রাজনৈতিক দল কিন্তু বলেনি এটি, সবাই হুড়মুড়িয়ে নেমে এলো রাস্তায়, কাউকে ভাড়া দিয়ে আনতে হয়নি। সারা রাত জেগে যারা এই বাড়ি ভাঙচুরের কাজটি করেছে তাদেরকে খাবার পানি বিরিয়ানি দেওয়া হয়নি, নিরাপত্তাও দেওয়া হয়নি। প্রত্যেকে জীবনের হুমকি মাথায় নিয়ে কাজটি করেছে। এর জন্য কেউ অর্থ পাবে এমনটিও না। অর্থাৎ ক্ষোভের বহিঃপ্রকাশটা এভাবে ঘটেছে। 2 নম্বর বিষয়, কি বুঝলেন এখন আপনারা? শেখ হাসিনা যখন খালেদা জিয়ার বাড়িটি ভাঙল, বা শেখ হাসিনা যখন অন্যান্য সময় বিভিন্ন নেতাদের বাড়ি ভাঙচুর করেছেন, তখন তিনি কি বুঝেছেন একদিন তার দিকে আসতে হবে বা একদিন তার দিকে এই বিপদ ধেয়ে আসবে? বোঝেননি। একটা ব্যাপার খেয়াল করেন যে শেখ হাসিনা নিজেকে ঈশ্বরের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। আজকে দেখলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে, জয় বাংলার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে অনেকগুলো টেক্সট আমরা পেলাম ইসমাইল হোসেন সম্রাট সহ আওয়ামী লীগের অনেক নেতাদের এবং হানিফ সাহেবের ছেলে সাইদ খোকন সহ অনেকের হোয়াটসঅ্যাপে তাদের চ্যাটিং দেখলাম। প্রত্যেকেই শেখ হাসিনাকে দায়ী করছেন। তারা বলছেন, সাইদ খোকন বলছেন যে আমাকে নমিনেশন না দিয়ে তার পরিবারের তাপসকে নমিনেশন দিয়েছিল হাসিনা। তিনি তার পরিবারকে ভালোবাসতেন আর পরিবারকেই তিনি প্রমোট করতেন, আর আমাদেরকে তিনি ব্যবহার করতেন। ইসমাইল হোসেন সম্রাট বলছেন যে নেত্রী নিজে পালিয়ে গিয়ে পরিবার নিয়ে সেইবে চলে গিয়ে আমাদেরকে এক ভয়ঙ্কর পরিবেশে রেখে গেছেন, আর তিনি এখন আমাদের নেতাকর্মীদের বলছেন রাস্তায় এসে আত্মাহুতি দিতে। এটা সম্ভব? তিনি ভুল করবেন আর মাসুল আমরা দেব। আরও অনেক নেতারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বলছেন তার এই উল্টাপাল্টা বক্তব্যে ছাত্র সমাজ রাস্তায় নেমেছে। তার এই মানে কি বলবো যে অশালীন উক্তি বক্তব্যগুলো এই দেশকে উত্তপ্ত করেছে। সত্যিকার অর্থে যারা আওয়ামী লীগের বুদ্ধিমান নেতাকর্মী আছেন, চিন্তা করেন তো শেখ হাসিনা কীভাবে পালিয়ে গেল। শেখ হাসিনা কিন্তু এই দেশ থেকে 3 বার পালিয়েছে, মনে করবেন। 75-এ যখন তার বাবাকে হত্যা করা হয় তিনি দেশে আসেননি, তিনি ভারতে 6 বছর পালিয়েছিলেন। এরপর 1/11-এ 2 নেত্রীকে যখন মইনিউ বলেছিলেন দেশ ছেড়ে যেতে, শেখ হাসিনা চলে গেছেন, মনে আছে? বেগম জিয়া কিন্তু দেশ ছেড়ে চলে যাননি। 3 নম্বর, এই 24-এর অভ্যুত্থানে শেখ হাসিনা আবারও দেশ ছেড়ে পালিয়ে গেছেন, অথচ জেলে গেছেন খালেদা জিয়া, আপোষ করেননি। জামাতের নেতারা, শীর্ষ সব নেতারা ফাঁসির কাজটা ঝুলেছেন, প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষাও চাননি। কি বুঝলেন? শেখ হাসিনা পালায় না, ওবায়দুল কাদের পালায় না। ওবায়দুল কাদের এবং তার ভাইয়ের বাড়িটিও ভাঙচুর করা হয়েছে। এক কথায় যে এই যে তারা বাংলাদেশের মানুষের মনের কথা না বলে তারা তাদের মতো জুলুম যে চাপিয়ে দিয়েছে, তার রেজাল্টে কত ভয়াবহ হয় এটা এখন বাংলাদেশের মানুষ দেখলো। শুধু আজকে না, আগামী দিনে যারা রাজনীতি করবেন তাদেরও এইটা মনে রাখতে হবে কালকে কি হতে পারে। বাংলাদেশের নেতা নেত্রীদের বলবো যে আপনারা প্রচুর অবৈধ অর্থ কামাই করেন, আপনারা সম্পদ এই দেশে গড়বেন না। আপনারা কানাডা, আমেরিকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইংল্যান্ড যেখানেই পারেন সম্পদ গড়বেন। কারণ কি জানেন? যে ঘৃণার রাজনীতি আপনারা শুরু করে গেছেন এই দেশে, এটা আপনাদের অনেক দিন ভোগাবে। শেখ হাসিনা ভেঙেছে,
এবার শেখ হাসিনাটা ভাঙা হয়েছে। আগামী দিন যে নেতারা বাংলাদেশে বাড়ি করবেন তারা হয়তো টিনের বা মাটির বাড়ি বানাবার চেষ্টা করবেন, কারণ এই হাজার হাজার কোটি টাকা দিয়ে বাড়ি বানিয়ে লাভ কি? ক্ষমতা হারাবার পরে দৃশ্যটা কেমন হয় কম বেশি বুঝতে পারছেন তো। তাই বলবো, কোনো নেতা নেত্রীর বাড়ি এই দেশে আর বানানো উচিত না, যারা এই দেশের জনগণের উপর জুলুম করবেন বা যারা বিরোধী মতের উপর দমন পীড়ন চালাবেন। আমি মনে করি এই প্র্যাকটিসটা বাংলাদেশে চলা উচিত, যাতে করে আমাদের নেতারা অবৈধ অর্থ বেশি গিলতে না পারে। 3 নম্বর প্রসঙ্গ, এই ঘটনাগুলো দিয়ে আমরা কি বুঝলাম বা আসলে বাংলাদেশের সিচুয়েশন কোন দিকে যাচ্ছে? যৌথ বাহিনী মাঠে নামছে সাঁড়াশি অভিযানের জন্য। দেশের প্রত্যেকটি ডিস্ট্রিক্টে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন বিভাগকে এই ব্যাপারে তথ্য চাওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে। আওয়ামী লীগ বা ফ্যাসিজমের যারা দোসর এখনও দেশে রয়েছেন তাদের শাস্তির আওতায় আনতে, আইনের আওতায় আনতে আমাদের যৌথ বাহিনী, পুলিশ সহ সেনাবাহিনী সহ এবার যৌথ অভিযানে নামবে। তাদের কাছ থেকে, অর্থাৎ জেলা প্রশাসকদের কাছ থেকে তালিকা চাওয়া হয়েছে কোন কোন ডিস্ট্রিক্টে কারা রয়েছে এবং কারা ক্ষমতার অপব্যবহার করে জুলুম করেছে এবং কারা 5 তারিখের পর দেশে নতুন করে অরাজকতা সৃষ্টির কাজটি করেছে। এদের ধরার জন্য এখন কাজ করছে আমাদের যৌথ বাহিনী। আগামীকালকে থেকে হয়তোবা বড় পরিসরে এই অভিযান পরিচালনা করবে। পাশাপাশি 5 তারিখের পর যারা দেশের ভেতরে চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি, লুটপাট, চাঁদাবাজি সহ মানে একরকম আওয়ামী লীগের রেখে যাওয়া দায়িত্ব পালন করেছে তাদের উপরও অভিযান চলবে এই যৌথ বাহিনীর টার্গেটে। এবার কি করা হবে? এটি একটি ভালো খবর আমরা বলতে পারি। এটার মাধ্যমে হয়তো মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে। দর্শক, তারপরের যে বিষয়টি যেটা দিয়ে আমি ভিডিওটা শেষ করতে চাই সেটা হলো যে বাংলাদেশে এই মুহূর্তে রাজনীতিতে একটা কি বলবো হার্ড লাইনে সব কিছু আছে। জুলাই প্রোক্লেমেশনটা এখনই ঘোষণার সময় এসছে। যারা এতদিন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতির সুযোগ করে দেবেন ভেবেছিলেন তারাও নড়ে চড়ে বসেছেন। তারা মনে করেছিলেন ছাত্র সমাজ ঘুমিয়ে গেছে। না, ছাত্র সমাজ ঘুমায়নি। তারা কি করতে পারে? তারা বুলডুজার ছাড়া বাড়ি ভাঙতে পারে, বেকু ছাড়া বাড়ি ভাঙতে পারে। বুঝতে পারছেন? তারা সেনাবাহিনী পুলিশকে তোয়াক্কা করে না। যখন তাদের সামনে এটাকে ন্যায় মনে হয় তারা সেটা করতে পারে। গত রাত থেকে তারই ফলাফল দেখেছেন। এতদিন যারা ছাত্র সমাজকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, ক্ষমতায় বসে গেছেন, ক্ষমতায় বসে যাবেন, নির্বাচন নির্বাচন বলে স্লোগান তুলেছেন, আমার মনে হয় তারা এবার একটু সাউন্ড কমাবেন, কারণ ছাত্র সমাজ ঘুমায়নি। আপনার কি মনে হয় ধানমন্ডি 32 বা সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িগুলো কোনো একটি দল ভেঙেছে? না, বাংলাদেশের সব দলের নেতাকর্মীরাই সেখানে উপস্থিত ছিল, কিন্তু দলের নেতৃত্বে বা দলের হাইকমান্ডের নির্দেশে না। তারা প্রত্যেকে নিজের মতো নেমেছে এবং এরা এখন আর দলকে কুর্নিশ করে না, পূজা করে না, মাথা নিচু করে সিজদা করবে না। এরা দলের নেতাদেরকে আর ভাই ভাই স্লোগান দিয়ে ফুলের মালা বরণ করা গলায় দিয়ে তাদেরকে বরণ করার জন্য প্রস্তুত হবে না। এরা একটা বাংলাদেশ তৈরি করবে। আমি বিশ্বাস করি এরা একটা নতুন বাংলাদেশ তৈরি করবে, যে বাংলাদেশে আর কেউ কারো স্তুতি গেয়ে বড় নেতা হতে চাইবে না। 24 আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে, শিখিয়ে দিয়ে গেছে এই দেশে আর তাবেদারি চলবে না। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।